মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমিও কিন্তু আপনার কাছ থেকে এত কথা আশা করি না, কিন্তু তারপর আপনি সবসময় আমাকে ছোট করে কথা বলেন। তো ছোট করবো না, তুমি ছোট সেই জন্য ছোট করি। পারবি না, আমি তো তোর চিনি বুঝছস, শুধু শুধু বাহাদুরি দেখাইস না বুঝছস। টাকা কি গাছের গোড়া পাইছ যে যারা নিলেই পরে? ফালতু কথা কওয়া বাদ দে। 10,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে কিনা এইটা কও, নাকি তুইও আমার মতো ফকিরনি? কেন আমি কি মানে তোমাদের বাসায় আসতে পারি না? আমি যে তোমাদের বাসায় আসছি, এসে বাসাটা দেখে গেলাম, তুমি খুশি হও নাই? অনেক খুশি হয়েছি। আমি তো পরের কথা, আর কোনোদিন যদি তোরে দেখছি বুইড়ার ঘরে বুইড়া গুলাম, এই অত্র এলাকার কোনো ছেলের ফিল তুই কোনো দিস, তাহলে তোর শক্তি তুইলা আমাকে মারবো খেলবা। কথাটা যাতে মনে তাই ম্যাচটা আমার গর্ব বানাইছে। ওই মাস্টারে তো আজ করে আমার কি লাভ? তুমি তো নূরজানরে আমারতে তুলে দিবা না, এর লিগে আমি কোনো কিছু কেয়ার করি না। তোমার একটা ক্ষতি হইতে পারে, এর লিগে আমি সাবধান তোমারে করতেছি। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। ডং করিস না, অভিনয় করে। তোর গুলি হইরা মারলাম না, কারণ গুলিতে মারলে তো তোর কষ্ট হইতো না, তোরে দাও দেয়া কুবাইয়া আস্তে আস্তে মারবা। খালা এত কষ্ট দিয়ে মারলে তো আমি কষ্ট পাবো। শত হইলো তো আমার বন্ধু, বুঝো নাই? গাদা একটা জানি, কিন্তু বন্ধু তো বন্ধুরে তো বলতে পারি না। তোর মতো বন্ধু থাকলে আর শত্রু থাকনের দরকার নাই। তুই বন্ধু নামের কলঙ্ক। আজ থেকে তোরে আমি আমার খাতার থেকে বন্ধুর লিস্ট থেকে নাম কাটতে দিলাম। বদি চল দুলমতে ধুলাই দিয়ে আসি। বিরাট বাহাদুর, সে কোথায় কোথায় মানুষের ধোলাই দেয়, কোথায় কোথায় মানুষের শাস্তি দেয়। এই বেটা ক্ষমতা থাকলে তো দিবই। খালা চলো, আরে তুই আমাকে পিছিয়ে পিছিয়ে আসবি না। আসো আসো খালা আসো। নূরজাহান, আমি জানি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আপনি খারাপ ব্যবহার করছেন? তুই আমার তো মনে পড়ে না, কারণ আমার সাথে যদি কেউ কোনো ফাউল আচরণ করে তাহলে তো তার 14 গোষ্ঠী আমি উদ্ধার করে ফেলি। আপনাকে তো আমি কিছু বলি নাই। কিছু বলছি? কেন বলুন তো? কারণ তুমি আমাকে পছন্দ করো সেই জন্য বলো নাই। না, একদমই না। আমি যাকে পছন্দ করি তার 14 গোষ্ঠী কেন 28 গোষ্ঠী সহ ধুয়ে দেই। এই যে যেমন ধরেন বদি, ওকে উঠতে বসতে আমি গালাগালি করি, চিৎকার চেঁচামেচি করি, অথচ এই ছেলেটা একটা ফোঁটাও প্রতিবাদ করে না। তার মানে কি? তার মানে হচ্ছে বদি জেনুইনলি আমাকে ভালোবাসে। দেখো, একদম বদির নামটা মুখে উচ্চারণ করবো না। একটা ফাউল ছেলে, অশিক্ষিত, মূর্খ, গুন্ডা প্রকৃতির একটা ছেলের নাম তুমি মুখে নিয়ে আসছো। তোমার এই বিষয়টা না আমি মানতে পারলাম না। দেখেন, একটা গুন্ডা প্রকৃতির মানুষ যদি আমাকে এত ভালোবাসে তাহলে আমি কি করব? আমি তো কম অপমান করি নাই, বাসা থেকে পর্যন্ত বের করে দিতে চাইছি, বের হয়নি। আঠার মতন আমার পিছনে লেগে আছে, বিপদে আপদে কখন মানে যখন তাকে প্রয়োজন তখনই বদির হাজির, যা বলবো তাই করবে। আপনি তো সেটা কোনোদিনও পারবেন না। না পারার অনেক কারণ আছে, কারণ আমি শিক্ষিত ছেলে, আমার একটা মেরুদণ্ড আছে। আমি তো যখন তখন যা খুশি তা করতে পারবো না। ইভেন তুমি যা বলবা সেটা তো মেনে নিতে পারবো না, কারণ আমি মেরুদণ্ডহীন না। তো আপনি পারবেন না তো আপনি বারবার এখানে আসেন কেন? আসেন না, যে আমাকে প্রকৃত ভালোবাসবে, যে আমার জন্য মরতে পারবে, বাঁচতে পারবে, যুদ্ধ করতে পারবে, আমি তো তার সাথেই থাকবো। দেখো নূরজাহান, পাগলামি করবে না। জীবন কিন্তু অনেক বড়। সামান্য একটা ভুলে তোমার এই সুন্দর জীবন কিন্তু অসুন্দর হয়ে যেতে পারে। বিষাক্ত জীবন বেঁচে থাকার আনন্দকে তিলে তিলে ধ্বংস করে দেয়, এটা মাথায় রাখতে হবে তোমাকে। কি ব্যাপার বিউটি, তুমি এখানে কি করছো? তুমি যে জন্য এসেছো আমিও সেই কাজেই এসেছি। আমি তোমার স্যারের সাথে দেখা করতে এসেছি।
স্যারের সাথে তোমার পরিচয় আছে, এই কথা তুমি আমাকে কখনো বলো নাই। আমি তোমার কাছে বলতে যাব কেন? ঢাকা শহরে কত মানুষ আছে, সবার কথাই কি আমি তোমার কাছে বলবো নাকি? আর তাছাড়া তুমি এই অফিসে কেন এসেছো সেটা আমাকে বলো। দেখো, স্যারের সাথে আমি ব্যবসা করি, উনি আমাকে অনেক কাজে সহযোগিতা করে। স্যারের সাথে ব্যবসায়িক কারণে আমার প্রতিদিনই দেখা হতে পারে, যোগাযোগ হতে পারে, কিন্তু তোমার তো কোনো ব্যবসা বাণিজ্য নাই, তুমি স্যারের কাছে আসছো কেন? ফাহিম আমার পরিচিত বন্ধু মানুষ, ওর সাথে আমার অনেক কাজই থাকে। কেন, তোমার কি খুব জেলাস হচ্ছে? দেখো, এখানে জেলাস হওয়ার কিচ্ছু নাই, তোমার চরিত্র আমার বোঝা হয়ে গেছে। তোমার চাল চলন নিয়ে আগে আমার সন্দেহ ছিল, আজকে হাতে নাতে ধরা পড়লে। নোমা, তুমি অন্যের অফিসে এসে এরকম খারাপ আচরণ আমার সাথে করতে পারো না। আমি আগে ফাহিমের সাথে দেখা করব, আমি দেখা করে চলে যাওয়ার পরে তুমি এসো। প্রশ্নই আসে না। স্যার আগে আসুক, ওনার মুখে আমি শুনতে চাই তোমার সাথে তার কি ধরনের সম্পর্ক। বিরাট সম্পর্ক। ধরে নিতে পারো ফাহিমের সাথে আমার প্রেম। তার সাথে আমি অনেক ঘুরে বেড়াই, তার সাথে আমি বিদেশে ভ্রমণ করি, আগামীতেও যাব। কেন, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? অবশ্যই আপত্তি আছে। তোমার যদি ফাহিম সাহেবের সাথে প্রেম থাকে তাহলে আমার সাথে জড়াইলা কেন? কেন কেন এত সুন্দর সুন্দর ডায়লগ মারছিলা আমার কাছ থেকে টাকা খসাইতে? আরে, তুমি তো বিরাট ছোট লোক, বান্ধবীর পিছনে কয়টা টাকাই না হয় খরচ করেছো, সেটা জনসম্মুখে বলে বেড়াচ্ছো। আসলে তুমি একটা ছোট লোক। আর ফাহিমের সাথে দেখা হলেই কম করে হলেও আমাকে সে 20,000 টাকা হাতে ধরিয়ে দেয়। আর তুমি কি করেছো? যখনই তোমার সাথে আমি দেখা করতে গেছি মাত্র 2,000 টাকা আমাকে দিয়েছো। আর এই 2,000 টাকা আমার এক বেলারও খরচ হয় না। তুমি টাকার বিনিময়ে ভালোবাসা ফেরি করে বেড়াও? এই কথা যদি আমি জানতাম আমি তোমার ধারে কাছেও ভিড়তাম না। কথাটা আমার মনে রেখো, কিন্তু এরপরেও যদি তুমি আমাকে একটাবার ফোন করো, হাতদার বলছি, আমি কিন্তু তখন তোমাকে কড়া কথা শুনিয়ে দিব, আর তোমাকে আমার ধারের কাছেও ভিড়তে দিব না। আমি আমি পাগল হলে আবার তোমার কাছে যাব? স্যারের একটা মহিলার সাথে সম্পর্ক আছে, এই কারণেই স্যারের ছেলে মন্টি স্যারের কাছ থেকে দূরে চলে গেছে। এখন বুঝতে পারছি সেই মহিলা হলে তুমি। আমি ফাহিমকে বিয়ে করব, কারণ হচ্ছে ফাহিমের কোনো বউ নাই। আর তুমি তো আমাকে বলেছিলে তোমার বউ আছে, এই জন্যই তোমাকে আমি বিয়ে করব না। স্যার যেন তোমাকে বিয়ে না করে আমি সেই ব্যবস্থা করে ছাড়ব। খবরদার, আমার যদি কোনো ক্ষতি করো তুমি, আমি কিন্তু উল্টো তোমার ক্ষতি করে ছাড়বো বললাম। তুমি আমার স্যারের অনেক ক্ষতি করে ফেলেছো, আমি থাকতে স্যারের আর কোনো ক্ষতি হতে দেব না। তুমি কি করতে পারো আমি দেখব। আর তুমি এটাও জেনো ভালো করে, ফাহিম কিন্তু আমার জন্য পুরাই পাগল। আমার স্যার তোমার জন্য পাগল? শোনো, স্যারের জন্যে একটা অল্প বয়স্ক মেয়ে যদি এনে দেই না, স্যার তার জন্য পাগল হয়ে যাবে। আমি খুব ভালো করে জানি স্যার জীবনও তোমাকে বিয়ে করবেন। যদি সত্যি সত্যি সে এমনটা করে থাকে, আমি কইলাম তোমার স্যারের খবর করে ছাড়ো। তুমি কি খবর করবা দেখা যাবে। স্যার শুনেন, আমাকে নিয়ে চিন্তা করা বাদ দেন। আপনি শিক্ষিত একটা মানুষ, একটা শিক্ষিত মেয়ে বিয়ে করেন, দোয়া করে আপনারা দুইজনই সুখে থাকবেন। দেখো, আমি তো আমার চিন্তা করছি না, আঙ্কেলের চিন্তা করছি। আঙ্কেল আমাকে বলেছে আমি যেন তোমাকে বিয়ে করি। এখন আমাদের মধ্যে যদি কোনো ঝামেলা থেকে থাকে আমরা যেন মিটমাট করে ফেলি। আব্বাই কথাটা আপনাকে আর বলবে না, আগে হয়তো বলতো, কিন্তু আমি আমার সিদ্ধান্ত আসলে আব্বাকে জানিয়ে দিছি। আমি আমার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার কাছে গেছিলাম, আমি আপনাকে বলছি। ইনফ্যাক্ট আপনি কি করলেন, আপনি আমাকে রিজেক্ট করছেন, উল্টা আপনি আমাকে ভাব দেখাইছেন। আমার তো এত ভাব দেখার সময় নাই, তাই আমি এসে সুন্দর মতো আব্বাকে বলছি যে আমি বৌদিকে বিয়ে করবো। আমি রাজি হয়ে গেছি, বৌদিকে হ্যাঁ বলে দিছি। কি বললো তুমি? বৌদিকে হ্যাঁ বলে দিছো? ও মাই গড, মানে এরকম একটা ছেলেকে তুমি হ্যাঁ বললে? মানে তোমার মানে রুচিবোধ নিয়ে না আমার প্রশ্ন জায়গা, আমার আফসোস হয়। দেখো, বৌদির জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো আমি জীবনে কোশ্চেন করতাম না। মানে বৌদি একটা ছেলে, তাকে বিয়ে করা বা তার সাথে প্রেম করার মতো ছেলে সে। শোন, আমার কথা আপনি মাথা থেকে বাদ দেন, অনেক শান্তি পাবেন। নূরজাহান, তুমি কিন্তু আমাকে অনেক কষ্ট দাও। আচ্ছা বলো তো, আমাকে কষ্ট দিয়ে তুমি কি মজা পাও? আপনার কেন মনে হয় আপনাকে কষ্ট দিলে আমার মজা লাগে? আমি কেন আপনাকে কষ্ট দিয়ে মজা পাবো? আপনি একটা কাজ করেন, সোজা মিমের বাসায় যান, মিম আপনাকে বিয়ে করার জন্য ওয়েট করতেছে, আপনি মিমকে বিয়ে করে ফেলেন, তাইলেই তো হয়। কি আশ্চর্য ব্যাপার, আমি যদি মিমকেই বিয়ে করি তাহলে তোমার কাছে আসছি কেন? দেখো, আমার কোনোদিনও মিমকে পছন্দ হয়নি। আমি যদি বিয়ে করি তোমাকে কি করবো? আর যদি তোমাকে বিয়ে করতে না পারি আমি কোনোদিনও বিয়ে করবো না। স্যার, এটা তো আপনার রাগের কথা।
এত রাগ করলে চলে? রাগ না করে কি করবো? রাগ না করে তো পারি না। গত রাতে আমি ঘুমাতেই পারলাম না। গত রাতে ঘুমাইতে পারেন নাই কেন? কি হয়েছে? কারণ তোমার সাথে আমি খারাপ ব্যবহার করেছি, সেই বিষয়টা যতবারই মাথায় আসছে আমি ছটফট করেছি, ঘুম আসেনি। আরে তাহলে একটা কাজ করেন, আপনি একটু বসেন, আমি আপনার জন্য সুন্দর এক কাপ চা বানাই নিয়ে আসি। না না ভাই, আমি চা খাবো না। শোনো, তোমার যদি মাইন্ড চেঞ্জ হয় প্লিজ আমাকে ফোন দিয়ে জানাবে। আমি আসি। ঠিক আছে, সাবধানে যান। আরে বেচারা, খুব ভাব নিছিলা তাই না? আমাকে রিজেক্ট করবা, এই ভাবগুলো এখন কই? সব ভাব আটি বাইন্দা চাঙ্গে উঠে আসছে। তোমার ভাব নিয়ে তুমি চাঙ্গে বসে থাকো। জি, কাকে চাই? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম সাদ্দাম হোসেন, পুরান ঢাকায় জন্ম আমার, উত্তরাতে থাকি। নিজের বাড়ি কায়রা নিচ্ছে, জীবনটা আমার ফাঁকি ফাঁকি। কে আপনার বাড়ি কেড়ে নিল? কিভাবে নিল? নিজের চাচা চাল তরির করে আমার রাস্তায় লাথি মেরে বাড়ি করে দিচ্ছে। তখন আমার বাড়ি হাত দহলে এলিগে নোমান সাহেবের কাছে এসে একটু সাহায্য চাই। কিন্তু আমার মামা তো দেশে নেই। আপনি বরং আপনার চাচার সাথেই ফাইট করেন। মানে আপনার জমির কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে আপনি মামলা করেন, আপনি আপনার জমি পেয়ে যাবেন। মামলা তো করছি, চাচা ক্ষমতার কাছে বারবার আমি হেরে জিতেছি। আমি যেটা হচ্ছে নোমান সাহেবের আন্ডারগ্রাউন্ডে মেলা লোক আছে বুঝছেন, এলিগেও মনে করেন আইসি যে নোমান সাহেবের কাছে তো সাহায্য নিতে কইতেছিলাম কি, হ্যাঁ যদি না থাকে হ্যাঁ মোবাইল নাম্বারটা আমাকে দেওয়া যায়, আমি হ্যাঁ লোক বাচ্চাদের একটু করবার চেতেছি। মামা তো দেশের বাইরে গেছে, আপনি তো তাকে পাবেন না। আপনি বরং ভালো একজন উকিল ধরে আপনার জমিটা উদ্ধার করেন। কাগজপত্র যদি ঠিক থাকে কেউ আপনার জমি নিতে পারবে না। আপনার আমার না পায় আমার কোনো ক্ষতি অনেক গা। আপনার মতো বুদ্ধিমতী মায়ের উপদেশ পায়া আমার খুব উপকার হচ্ছে। আমি অনেক দূর যাব। আমি বুদ্ধিমতীটা আপনাকে কি বললো? না না, বাদ দেখলেই কয়া পারি বাদ কটুক নরম হবো বুঝছেন, চাল খালি সিদ্ধ আনার লগে লগে। আপনার দুইটা কথা হইলে বুঝছি আপনি কি পরিমাণ ট্যালেন্ট আছেন, শিক্ষিত আছেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না নোমান, তুমি আজকেও ফাহিমের অফিসে বসে আছো, বিষয়টা কি আমাকে খুলে বলো তো। আমি কোথায় যাব না যাব তা জেনে তোমার কোনো কাজ নেই। তুমি যে স্যারের পিছন পিছন ঘুরতেছো, কোনো লাভ হবে না। স্যার খালি তোমার নাকে দড়ি দিয়ে ঘোরাইবে, জীবনে বিয়া করবে। শোনো, তোমার স্যার যদি এরকম কিছু আমার সাথে করেই থাকে, আমি কিন্তু তোমার স্যারের খবর করে ছাড়বো বললাম। আরে নোমান, জি তুমি কখন এলে? বসো বসো। জি, থ্যাংক ইউ স্যার। স্যার এই মাত্র এলাম স্যার। বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না, এই জন্য অফিসে চলে আসতে চান। বেশ ভালোই করেছ। নোমান, তুমি না বলেছিলে তোমার কোন আত্মীয় নাকি তোমার বাসায় আসার কথা ছিল? জি স্যার, আমার ভাগ্নি লুবনা আসার কথা ছিল, ও আসছে কিছুক্ষণ থেকে, আবার চলে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, ভালো কথা। বিউটির সঙ্গে কি তোমার কোনো আলাপ নাই? আরে বিউটি তো হচ্ছে আমার এক বন্ধুর প্রাক্তন স্ত্রী। তোমাকে ওর সাথে পরিচয় করে দেওয়ার কোনো দরকার নাই, অলরেডি আমরা আগে থেকেই পরিচয় হয়ে আছি। কখন থেকে অফিসে বসে আছি, কই এক কাপ কফি তো খাওয়ালে না আমাকে। বিউটি, ডোন্ট সে লাইক দিস। I have a guest. In front of my guest, you cannot insult me like anything. Remember it. আমাকে ছোট করা তোমার কোনোভাবেই ঠিক হচ্ছে না। তোমার মেহমানের কি আমার থেকেও সম্মান বেশি? হ্যাঁ, তোমার কাছে আমার কোনো পাত্তাই নেই। আপনি আপনি স্যারের সাথে এভাবে কথা বলছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনার যদি কিছু খেতে ইচ্ছে করে আপনি আমাকে বলেন, আমি আপনাকে নিয়ে যাব, একটা ভালো চাইনিজে বসে আপনাকে খাওয়াবো। নোমান, শোনো, তুমি একটা কাজ করো, জি। যে কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে ওকে ভালো করে খাইয়ে দিয়ে বিলি করো। আরে তুমি কিন্তু আমার সাথে খুবই খারাপ আচরণ শুরু করে দিলে। আমি কিন্তু তোমার অফিসে খাওয়ার জন্য আসি নাই। বেশি খারাপ ব্যাপার করলে আমি এক্ষুনি চলে যাবো। আর যাচ্ছ না কেন? তোমার তো অনেক আগেই চলে যাওয়ার কথা ছিল। আপনার কখনো আমার অফিসে এসে আর ডিস্টার্ব করবেন, ওকে? আমি 100 বার তোমার অফিসে আসবো, 200 বার তোমার অফিসে আসবো। এই অফিসে আসার অধিকার আমার আছে। কিছু মনে না করলে একটা প্রশ্ন করা পারি কি? হ্যাঁ অবশ্যই করুন, কি জানতে চান বলুন। আপনি কি করেন? আমি চাকরি করি, কিন্তু এটা আসলে আপনার প্রশ্ন না।
আপনি এখন জানতে চাইবেন আমি বিবাহিত কিনা। আয় হ্যাঁ, আপনি তো বেরি চালাক। প্রশ্ন করার আগে আপনি সবকিছু বুঝে হালাইছেন, আমি কি প্রশ্ন করা পারি? তবে আপনি যে অবিবাহিত এটা আপনার কম লাগবে না, আমি বুঝে হালাইছি। কিভাবে বুঝলেন আমি অবিবাহিত? বিবাহিত মহিলারা কোনো সময় অচেনা মানুষের সামনে এমনি ঠাস করে আয়া পড়ে না। আপনি যেভাবে আইছেন আমার বুঝতে বাকি নেই আপনি যে অবিবাহিত। আর বিবাহিত মহিলারা কলম ঠাস করে যদি আয়াও পড়ে এত কথা কয় না, অল্প কথা কয়ে জায়গা। আরেকটা কথা, এমনি হ্যাঁ না আপনার মতো সুন্দর পোশাক করে আই এম এক্সিপিং দা। ব্যাখ্যা তো আপনার ঠিক আছে, এবার আমি বলছি আপনিও বুদ্ধিমান, তো এত বুদ্ধি থাকতে ধরা খেলেন কিভাবে? আমার জীবনের গল্প আপনি কয়া পড়েন একটা বাংলা ছবির ঘটনা। জসিমের 5টা ছবির লাগে মিল আছে। আমার এই মিথ্যা মামলা দিয়ে আমার আপন চাচা জেলে পাঠিয়ে দিচ্ছে, ওখান থেকে আমি 2 বছর জেল কেটে তারপরে আয়া দিই আমার জায়গার উপর আমার চাচা 10 তলা ফাউন্ডেশনের বিল্ডিং তুই হালাইছে। চাচার গেলাম, চাচা এই কামটা তুমি কেমনে করলে এই দিন পোলার লাগে? চাচা কয় আমার জমির উপর আমি বাড়ি বানাইছি, তোর কি? আমি বললাম চাচা এটা জঘন্য কাজ হয়েছে। চাচা কইছে এটা জঘন্য কাজ কেমতে হইলো? এই কথা করার পর আমার উচিত আছে না চাচার জুতাটা পিটানের, কিন্তু হয়তো আমার বাপের সমান, এটাকে আমি পারি, আমার ভিতরে আহে। মারামারি করে লাভ নেই। আমি বলি কি, আপনি আইনের আশ্রয় নেন। আপনার বাবা যদি তাকে লিখে না দেয় তাহলে আপনি আপনার জমি পাবেন, আর যদি কোনো কারণে লিখে দেয় তাহলে তার কিছু করার নেই। যাই তাহলে মাইন্ড করবেন না, আমি যদি কোন সময় বিপদে পড়ি আপনার কাছে আমি পরামর্শ নেওয়ার লেগা দরকার একটু পরামর্শ দিয়ে যাই। হ্যাঁ অবশ্যই যাবেন তো ভালো কথা, আপনি চা খেয়ে যান, চা করে আনি। চা আরেকদিন খাবো রে, আপনার আমার খুব ভালো লাগছে, আসলে আপনি ভালো মেয়ে। আরে কত যন্ত্রণার মানুষটা, এক এক মানুষের এক এক যন্ত্রণা। আসলে যন্ত্রণা ছাড়া মনে হয় কোনো মানুষই নাই পৃথিবীতে। পাওয়া গেছে। এই যে জুলমত সাহেব, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি, আপনি যদি এটার বিচার না করেন আমি আপনার বিচার করব। ফুলমতি, তোমার কি লজ্জা শরম বলে কিছু নাই কা? তোমার যে এতবার আমি না করে তুমি আমার বাড়িতে আইবা না আইবা না আইবা না, তারপর আহ গেলে গা। তোমার মতো ফহিনীর বাড়িতে কেউ আইতো চা আইকে আমি সাদে দরহারে। তোমার নিচে যে দারোয়ান আছে রুস্তম, হ্যাঁ বিচার তুমি আমার সামনে এখানে করবা, তুমি তার ডাক কেন? বিনা দোষে রুস্তম রে কেলেগা আমি অপরাধী বানামু? হ্যাঁ, আমার দারোয়ান যদি তোমার লগে বেয়াদবি কইরা থাকে তাইলে তো আমি রুস্তম রে পুরস্কার দিমু। তার মানে বাড়িয়ার লগে রুস্তমের হটলাইন? হ্যাঁ, এই দারোয়ান যে মানুষের লগে বদমাইশি করে এইটার পারমিশন হ্যাঁ বাড়িওয়ালার কাছে দিয়ে পায়, তাই না? ফুলমতি, ভালোই ভালোই কইতাছি, তুমি আমার বাড়িতে এখন যাওগা। যদি না যাও আমি কইলাম তোমারে অপমান করুম। তোমারে অপমান করার সব সুযোগ কিন্তু আছে, বাইতে আজকে কেউ নাইকা। হায় হায়, এটা কি হইলো? হ্যাঁ, আমার এই খালি পাশে পা এটা কি ইঙ্গিত করলো? বৌদি তুই দাঁড়ের কাছে থাকলে আয় রে, তোকে বাড়িওয়ালা তো আমার কুপ্রস্তাব দিছে, আমার কুপ্রস্তাব দিছে। ফুলমতি, এইরকম ডাহা মিথ্যা কথা কইবা না। আমি কোন সময় তোমার খুব প্রস্তাব দিচ্ছি? হ্যাঁ, তুমি আমার একটা মান সম্মান আছে, সমাজ লিয়া চলি। এই সমাজের মধ্যে যদি তুমি আমার মান সম্মান পূর্ণ করবার চাও তাহলে তোমারে এই এলাকায় ব্যবসা করবার দিব না, কয়ে দিলাম। আপনার গায়ে কয়টা মাথা আঙ্কেল? আপনি আমার খালারে ব্যবসা করতে দিবেন না? বৌদি রে, আমার একলা পায়ে আসে কি কি যে কুপ্রস্তাব দিছে আমি তোর সামনে সব কইতে পারতেছি না। আল্লাহ, কি মিশা কথা কয় বদি রে! এই মহিলা বড় ডেঞ্জারাস, আমারে ব্ল্যাকমেল করবার চাইতেছে। আব্বা, তুই এই মহিলার কথা কানে নিস না রে বাবা। আমার খালারে আমি চিনি, সে অনেক শক্ত মনের একটা মানুষ, আর তার চোখে পানি। হ্যাঁ, তার মানে আপনি কুপ্রস্তাব দিচ্ছেন? এই মিয়া, আপনি যদি এত ভালোবাসতে মন চাই তাহলে বিয়ে করে নেন। আপনি কি আমার খালারে সস্তা মনে করছেন? স্যার, এই ভদ্র মহিলা কি বলে? কোন অধিকারে আপনার অফিসে আসতে চায়? আমি 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 ঠিক বুঝতে পারছি না, আপনি স্যার কিছু বলছেন না কেন? সে আপনার মুখে মুখে কথা বলে। আমার মনে হয় ওর মাথায় সিট আছে, আর সিট না থাকলে কি কেউ এইভাবে কথা বলতে পারে? বলো। আমার মাথায় সিট আছে? হ্যাঁ, আমার সাথে ফাজলামি করো? হ্যাঁ, বেঈমান, অসভ্য, শয়তান কোথাকার। বেশি যদি বাড়াবাড়ি করো না, হাতে আমি হাড়ি ভেঙে দিব। এই মুহূর্তে তুমি আমার অফিস থেকে বেরিয়ে যাও,
তা না হলে পরে আমি পিয়ন ডেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবো। স্যার 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 আপনি এত উত্তেজিত হবেন না স্যার। আপনার হার্টে 2টা রিং পরানো আছে স্যার। এই মহিলা, স্যারের সাথে কোনো কথা চলবে না। যদি কোনো কথা বলতে হয় আমার সাথে বলো। তুই এই অফিসে কি করিস? হ্যাঁ, ফাহিমের চামচামি করিস? ফাহিমকে আমি জেলে পাঠাবো, মামলা দিব, তোকেও আমি জেলে ভাত খাইয়ে ছাড়বো, দুজনকে একসাথে আমি জেলে পাঠাবো। স্যার, আপনি আর মানুষ পাইলেন না স্যার। এই মহিলার সাথে প্রেম করতে গেলেন, আপনারা তো পথে বসাই দিব স্যার। পুরে ভাই রে, পথে আর বসাবে কি? অলরেডি তো বসিয়ে দিয়েছে। এই বেটির জন্য আমার ছেলে বাড়ি ছেড়েছে। এই বেটে হুটহাট করে কখন আমার বাসায় চলে যায়, কখন আমার অফিস আছে। আমার জীবনটা একদম হেল করে দিল। আরে মেয়ে, তুমি দাঁড়ায় আছো, বোঝাও। স্যার, আপনি কোনো চিন্তা করেন না, ওরে টাইট দিব আমি। আপনি একদম টেনশনলেস হয়ে যান। ওরে ভাই রে, তুমি একটা কাজ করো, যেভাবে পারো তুমি ওকে আমার কাছ থেকে সরিয়ে দাও। আরে প্রয়োজন হলে তুমি তোর সঙ্গে প্রেমের খেলা করো, তাও তুমি আমার কাছ থেকে সরিয়ে দাও। না স্যার, প্রেম টেম করতে হবে না স্যার। স্যার, আমি ব্যবস্থা করতেছি স্যার। আমি ওরে আপনার কাছ থেকে সরাই দিই। থ্যাংক ইউ নোমান, থ্যাংক ইউ। বদিরে, আমি তার নামে মানহানির মামলা দিব। তারা জেলের ভাত না খাওয়াইতে পারলে আমি শান্তি পাবো না। আমার কথা না বুঝা আমারে খামা খাই তুমি অপরাধী বানাই দিতেছ। বদি, ওরে থামারে বাবা। আমি তো আর আপনার দলেই নাই। আপনি তোকে সিটার, আপনি তো একটা পাক। হ্যাঁ, আপনার খালা তোমার কি এই লোক কিছু বলছে? বললে তুমি কিন্তু আমার বলতে পারো। বদিরে, আমি কমিশনার সাহেবকে সাথে নিয়ে আসতেছি, তুই এখানে থাকিস। এই দারোয়ান আর তারে আমি একসাথে জেলে ঢুকাবো।